আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তর পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি। আপনারা আপনাদের ল্যান্ড সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন। নকশা, দলিল, খতিয়ানের উপরে ল্যান্ড সম্পর্কিত যে কোনো প্রশ্ন করা যাবে। প্রশ্ন করার সময় শুধু আপনার ঠিকানাটা বলবেন, নাম এবং জেলা সহকারে। আজকে আমরা যে প্রশ্নটার প্রথমে জবাব দেব, যিনি প্রশ্ন করেছেন উনি হলেন জাহিদুল ইসলাম সাহেব। জাহিদুল ইসলাম সাহেবের কমেন্টটা আমি পড়তেছি। আপনি বলছেন এভাবে যে আমার একটি প্রশ্ন হলো 3.5 আনা, 4.25 গন্ডা, 3.25 আনা এই সংখ্যাগুলো কিভাবে লিখতে হয়। ভাই মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব, আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে 3.5 আনা এটা আপনি একসাথে 3.5 আনা বা 3.5 এরকম দিয়ে কেউ লিখবে না। আপনাকে বুঝতে হবে 3 আনার যে সাংকেতিক চিহ্ন আছে আমরা প্রথমে এটা ব্যবহার করব। এবং যেহেতু সাড়ে বলছেন ওইটাকে আমরা আরও অর্ধেক বুঝি, যার কারণে আমরা বলবো যে এখানে 3.5 আনাটা এরকম হবে। দেখেন, আপনার সুবিধার জন্য আমি লিখে দিছি সামনে। 3.5 আনা মানে 3 আনা 10 গন্ডা এরকম হইতে পারে। 3 আনা 10 গন্ডা লিখতে কিন্তু এইভাবে লিখবে যে 3.5 আনাকে 3 আনা 10 গন্ডা হিসাবে। আপনি পরবর্তীতে যেটুকু বলেছেন সেটা হলো 4.25 গন্ডা। এখন 4.25 গন্ডা মানে 4 গন্ডা থেকে 1 ঘন্টা 4 ভাগের 1 ভাগ কম। তার মানে প্রথমে তো 3 গন্ডা আছে, আরও 1 ঘন্টা 4 ভাগের 3 ভাগ। এই জন্য যেহেতু 4 কড়াই 1 ঘন্টা, আমরা 3 ঘন্টা দেব এবং পরবর্তীতে আরও 3 কড়া লিখব। দেখেন, আপনার সুবিধার জন্য আমি লিখে আপনাকে দেখিয়ে দিয়েছি। 3 ঘন্টা লিখব, আরও 3 কড়া লিখব, তাহলে এটা হবে 4.25, আপনার কথা মতো 4.25 ঘন্টা। এরপরে লিখছেন যে 3.25 আনা। 3.25 আনা এই কথার অর্থ আমরা এই কথা বুঝি যে 3 আনা পরিপূর্ণ আছে, আরও 1 আনার 4 ভাগের 1 ভাগ। তো 1 আনা যদি 20 ঘন্টা হয়, 4 ভাগের 1 ভাগ আপনি বলবেন 5 ঘন্টা। ঠিক আগেরটার মতোই আপনি এরকম লিখতে পারেন 3 আনা দিয়ে আরও 5 ঘন্টা, 3 আনা 5 ঘন্টা। এটাকে আপনি বলতে পারেন যে 3.25 আনা। কারণ এগুলি লেখার সময় ঠিক এভাবেই আসবে, আনা ঘন্টা কড়াকান্তির সাংকেতিক হিসাবে, যে পয়েন্টগত হয়েও অন্য কোনোভাবে এটাকে আপনি অন্য কোনোভাবে আর বলার সুযোগ নাই। আশা করি জবাবটা পেয়ে উপকৃত হবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হইল মোহাম্মদ আমানুল্লাহ সাহেব। ভাই মোহাম্মদ আমানুল্লাহ সাহেব, আপনি জানতে চেয়েছেন এক ব্যক্তি মৃত্যুকালে 1 বউ, 3 কন্যা ও 2 বোন রেখে মারা যায়। তার বাঘ হবে কারা কারা পাবেন, এভাবে জানতে চেয়েছেন। অর্থাৎ এই ফারাইজটুকু আপনি জানতে চেয়েছেন। যেহেতু সন্তান আছে এই জন্য ওই ব্যক্তির পুরো সম্পত্তি থেকে আমরা তার স্ত্রীকে দেব 8 ভাগের 1 ভাগ। এবং যেহেতু 3 কন্যা, মেয়ে একাধিক হওয়ার কারণে মেয়েদেরকে আমরা 3 ভাগের 2 ভাগ দেব। এই 2টা অংশ যোগ করার পরে টোটাল সম্পত্তি 1 অংশ বিদায় 1 থেকে যখন টোটাল সম্পত্তিটা বাদ দিয়ে দেব, অর্থাৎ 1 অংশ থেকে এই 2 অংশটা যখন আমরা বাদ দেব, আর যেইটুকু থাকবে এটা বোনরা আসাবা হিসাবে পেয়ে যাবে। উনার ফারাইজটা এইভাবেই হবে। আশা করি প্রশ্নটা জবাব পেয়ে আপনি উপকৃত হবেন। এর পরবর্তী প্রশ্ন যেটা আমার সামনে, সেটা প্রশ্ন করেছেন জাহিদুল ইসলাম সাহেব। আপনি জানতে চেয়েছেন জমির উত্তর দিকের আইল 140 ফুট, দক্ষিণের আইল 142 ফুট, পূর্বে 60 ফুট, পশ্চিমে 110 ফুট। জমিটি 5 ভাগে ভাগ করব কিভাবে? আপনার কথা মতো আইলগুলো দিয়ে আমি জমিটাকে এভাবে একটু সাজানোর চেষ্টা করছি। দেখেন, উত্তর দিকে আমরা দেখিয়েছি যে উত্তর দিকে 140 ফিট এবং দক্ষিণে আমরা দেখাইছি যে 142 ফিট, পূর্বে আপনি দেখেন 60 ফিট এবং পশ্চিমে আমরা আপনার কথা মতো এভাবে দেখিয়ে দিয়েছি যে 110 ফুট। হ্যাঁ, এই জমিটার যে আকৃতি দাঁড়াইছে আপনার কথা মতো ধরলে জমিটা অনেকটা এই আকৃতিতে হবে। এখন এইটারে যেহেতু আপনি 5 ভাগে ভাগ করতে চাইতেছেন, আপনার 1 নাম্বার দায়িত্ব হবে এই জমিটার ভিতরে কত শতাংশ আছে এই কথা আপনাকে বের করা। তো এটা বের করার জন্য আপনি কি করবেন, এটার ক্ষেত্রফল বর্গফুটে বের করে ফেলবেন।
আমরা বিভিন্ন টিউটোরিয়ালে আপনাদেরকে এই জিনিসটা দেখিয়েছি যে এই ধরনের জমির ক্ষেত্রফলটা আপনি কিভাবে বের করতে পারবেন, এইভাবে বের করবেন। এখন বের করার পরে এটাকে যেহেতু 5 ভাগ করতে হবে, যত বর্গফুট আপনি পাইছেন এখন আপনি 5 ভাগ 5 দিয়ে ওইটাকে ভাগ করবেন, তাহলে এক একজন কতটুকু পাবে এটা বের হয়ে যাবে। এটা বের হওয়ার পরে এখন আপনার দায়িত্ব হবে যে এবারে এটাকে 5 ভাগে করা। যেই কোনো এক কিনার থেকে, আপনার ইচ্ছা হোক এই কিনার থেকে, আপনার ইচ্ছা হোক এই কিনার থেকে, আপনি একজন একজন করে এরকম দিয়ে আসবেন পর্যায়ক্রমে, প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি করে করে দিলেন। যেহেতু জমিটা এইভাবে লম্বা, কেউ একথা বলবো না যে এইভাবে চিকন করে করে এদিকে দিব না, তাহলে তো 5 জনেরই চলার পথ ছাড়া আর কিছু থাকবে না। জমি ভাগ করার সময় স্ট্যান্ডার্ড একটা পদ্ধতি থাকতে হয়। এখানে জমিটা যে রূপরেখায় দাঁড়াইছে সেটা হলো আমরা ঠিক এইভাবে 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 ভাগ করব। এখন যে যতটুকু পাবে যে কোনো এক কিনার থেকে, কোন কিনার থেকে করবেন আপনাদের সুবিধা মতো, এই কিনার থেকে হোক এই কিনার থেকে হোক, একজন যতটুকু পাবে প্রথমে একজনেরটা দিবেন, তারপরে দ্বিতীয় জনেরটা, তৃতীয় জনেরটা, চতুর্থ জনেরটা, পঞ্চম জনেরটা, অটোমেটিক্যালি ততটুকু হয়ে যাবে যদি আপনার জমির পরিমাণ ঠিক থাকে। এখন আপনার কথা হলো আপনি বলবেন হয়তো ভাগ করলেন না কেন? ভাগ করলাম না এই জন্য যে এই টিউটোরিয়ালগুলো আমরা দিয়ে দিছি, আপনার এই জমির আইলগুলো বাস্তবে যাওয়া ছাড়া আসলে প্রকৃত ভাগ করা এখানে সম্ভব না। একজন সার্ভেয়ার শুধু দূরে থেকে ভাগ করবে না, উনি বাস্তবে ফিল্ডে যাইয়েই সীমানা দিবে। এই জন্য বাস্তব ফিল্ডে নেমে আপনি দেখা গেছে যে এই ধরনের বাঁকা জমি কিভাবে ভাগ করবেন, আমরা এপিসোড 14-তে অর্থাৎ 14 নাম্বার এপিসোডে আপনার এই জমিটার সাথে মিল করে টিউটোরিয়াল দিয়ে রাখছি। আপনি ওখানেও এরকম দেখতে পারবেন যে এই জমিটার ভাগ বটোয়ারাটা কীভাবে হবে। এই জন্য আপনি এইভাবে দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। আশা করি জবাবটা পেয়েছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবারও বললে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্ন যিনি করেছেন নাজির হোসেন সাহেব, আপনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজির হোসেন। আমার প্রশ্ন হলো সার্টিফিকেট ছাড়া সার্ভেয়ারের কাজ করা যায় কি না? ভাই আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে সার্ভেয়ারের কাজ এমন একটা কাজ যেটা আপনি সারা বাংলাদেশের যেই কোনো জায়গায় কাজ করতে, যেই কোনো মোজায় কাজ করতে আপনাকে কোনো সার্টিফিকেটের দরকার হবে। সরকার এরকম কোনো রেস্ট্রিকশান রাখেন নাই। অর্থাৎ সার্ভেয়ারের কাজটা করার জন্য আপনার এই সনদ লাগবে, এই সনদ লাগবে, এতটুকু পাস করা লাগবে, সরকারের পক্ষ থেকে এরকম কোনো নির্দেশনা, এরকম কোনো দেখা গেছে যে বাধ্যবাধকতা রাখে নাই। এই জন্য আপনি কাজ যদি জানেন, আপনি যদি বুঝেন, নকশা দলিল খতিয়ানগুলো বুঝেন, সীমানা নির্ধারণ করতে বুঝেন, জমির ভাগ বটোয়ারা বুঝেন, এই যাবতীয় জিনিসগুলো বুঝলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি কাজটা করতে পারেন। যেমন আমি আপনাকে বলি, কাজীদের কিন্তু এক একটা এলাকা ভাগ করা আছে। যেমন এই এলাকায় এই কাজী সরকার বসাইছি, অন্য কেউ বসতে পারবে না। সার্ভেয়ারদের জন্য এরকম না। একটা ইউনিয়নের মধ্যে, একটা থানার মধ্যে মনসাইলে 10 জন সার্ভেয়ার হোক, 20 জন সার্ভেয়ার হোক, যে যে কাজ জানে ও করবে। যে যত বেশি নিখুঁত, ভালো স্ট্যান্ডার্ড পারে, তার কাছে লোকজন বেশি আসবে, তাকে লোকজন বেশি সাদরে গ্রহণ করবে। এই জন্য আপনি কাজ যদি জানেন যে কোনো জায়গায় করতে পারেন। দেখা গেছে যে এটার জন্য যে সার্টিফিকেট জরুরি এরকম না। তবে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, এই কাজগুলো ফিল্ড পর্যায়ের কাজ। মাঠ পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আপনার কাজের ওখানে উপস্থিত থাকবে। এই জন্য দেখা গেছে যে সার্টিফিকেটটা থাকা নিরাপদ, ভালো, উত্তম। কারণ অনেক সময় আপনার লিগ্যাল একটা জিনিস বৈধ, ভালোভাবে পারছেন, তারপরেও দেখবেন মানুষের কাছে এটা অগ্রহণযোগ্য হয়ে যাবে সার্টিফিকেটের অভাবে। বিতর্ক বাজলে একজন বলবে যে ভাই আপনি যে শিখছেন, আপনি কোথা থেকে শিখছেন, এই যে এভাবে কথাগুলো বলতেছেন, আপনার সার্টিফিকেট আছে নাকি? আপনি এই মুহূর্তে যদি বলেন যে না আমার তো সার্টিফিকেট নাই, আপনার কথা যত গুরুত্বপূর্ণ হোক, যত ভালোভাবে মাপছেন, যত স্ট্যান্ডার্ডভাবে দেখেছেন, ওনারা বলবে যে না তাহলে আপনার দিয়ে হবে না। অথচ দেখা গেছে যে আরেকজন কিছু দুর্বলতার সাথে মাপছে, হ্যাঁ, ওনার সার্টিফিকেট আছে, ওই মুহূর্তে দেখা যায় ওনার কথাটাই এরকম গ্রহণযোগ্য হয়ে যাবে। এই জন্য এই নিরাপত্তার জন্য অবশ্যই সার্টিফিকেট সহকারে কাজটা শুরু করবেন, এটা হবে আমার পরামর্শ। সার্টিফিকেট থাকলে আপনার একটা ফ্যাড থাকবে, ফ্যাডে আপনি একটা সনদ নাম্বার ব্যবহার করতে পারবেন, রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করতে পারবেন। এরপরে দেখা গেছে যে
আপনি যেটা পারবেন সেটা হলো দেখা গেছে যে একটা সিল মোহর বানাতে পারবেন, আপনার একটা ভিজিটিং কার্ড ব্যবহার করে বিভিন্ন জনের মাধ্যমে এরকম দিতে পারবেন। তো এই জন্য আপনি সার্টিফিকেট সহকারে করা নিরাপদ। কিন্তু আমি শুরুতে যে কথা বলছি ওইটা আবারও বলছি, সার্টিফিকেট জরুরি না। কেউ যদি শতভাগ কাজটা জানে সে সার্টিফিকেট ছাড়াও করতে পারে। আমরা ভোকেশনাল সার্ভে থেকে এই কাজগুলি সারা বাংলাদেশে শিখাই, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের টিউটোরিয়ালগুলো হয়। ওখানে আমরা ভোকেশনাল সার্ভে থেকে যারা পাশ করে পরবর্তীতে ওদেরকে একটা সনদও দিয়ে দেয়। আমাদের সনদটা আলহামদুলিল্লাহ এরকম যে আপনি একবারে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ধরে চার্জ করলে সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার ছবি, একবারে ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড না, আপনার রেজিস্ট্রেশন কার্ডের স্ক্যান কপি, সার্টিফিকেটের স্ক্যান কপি, আপনার বাসাবাড়ির ঠিকানা, যেই সেন্টারে আপনি ক্লাস করছেন ওই সেন্টারের ঠিকানা এবং কোন গ্রেডে পাস করছেন, হ্যাঁ, কোন তারিখে সনদটা পাইছেন, যাবতীয় তথ্যগুলি ইন্টারনেটে দেখা যায়। যার কারণে কোনো জায়গায় বিতর্ক বাজলে আমাদের ছাত্রদের বেশি সুবিধা হলো এটা, ওনারা বলতে পারে যে ভাই, কেউ যদি বলে যে আপনি কোথা থেকে শিখছেন, বলে আমি তো এভাবে শিখছি যে আমার মোবাইলে না, আপনার মোবাইলে চার্জ দিয়ে দেখেন যাবতীয় ডাটা তথ্যগুলো এরকম পাওয়া যাবে। তো এই জন্য নিরাপদ হলো সার্টিফিকেট সহকারে করা। কিন্তু কেউ যদি ভালো কাজ জানে, আমাদের দেশে হাজারো সার্ভেয়ার এরকম আছে কোনো সনদ নাই, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর, যুগ যুগ ধরে অনেক সময় এরা এরকম কাজগুলো করে আসছে। এদেরকে মানুষ ডাকে, কোনো অসুবিধা নাই, কাজ করে যান, করতে পারবেন। কিন্তু নিরাপদ হলেও সার্টিফিকেট সহকারে করা। আশা করি আপনার প্রশ্নটা বুঝতে পারছেন। আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন যিনি করেছেন ওনার নাম হলো পাহিম ভুঁইয়া। আপনি জানতে চেয়েছেন, স্যার আমি জমি মাপার সব নিয়ম শিখে নিয়েছি, এখন কি করে সার্ভেয়ার সার্টিফিকেট করব, কি করে সার্ভেয়ার সার্টিফিকেট করব। সার্ভেয়ার সার্টিফিকেট বলতে আমি হয়তো বুঝছি এই কথা যে মানে আপনি একটা সার্টিফিকেট পেতে চান, আপনি গভর্নমেন্ট রেজিস্টার্ড এরকম কোনো একটা প্রতিষ্ঠানের অধীনে গিয়ে তাদের সাথে এরকম কোর্সটা করে, যেহেতু আপনি কোর্স করেন, ওদেরকে হয়তো আপনি যদি এটা বুঝাইতে সামর্থ্য হন যে আমি তো যাবতীয় কাজ জানি, আপনাদের এখানে নির্দিষ্ট সময়ে ফর্ম ফিল আপ করবো, নির্দিষ্ট সময়ে আমি দেখা গেছে যে রেজিস্ট্রেশন করব, নির্দিষ্ট সময় ফাইনাল পরীক্ষাটা দেব, এরপরে অন্য ছাত্ররা যখন সনদ পায় আমি সবার সাথে ওইরকমভাবে একটা সনদ পাইতে চাই। গভর্নমেন্ট রেজিস্টার্ড এরকম কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যদি এরকম হয়ে আপনি সনদটা নিতে পারেন, আপনার জন্য এরকম উত্তম। হ্যাঁ, আমাদের কাছেও অনেক সিনিয়র সার্ভেয়াররা আসে বলে যে স্যার কাজ আসলে 20 বছর ধরে করতেছি, সব কাজই জানা আছে, কিন্তু দেখা গেছে সার্টিফিকেট নাই, যার কারণে অনেক সময় অনেক জায়গায় অনেক দুর্বলতায় থাকতে হয়। তো এই জন্য স্যার ক্লাস হয়তো করতে পারবো না ওইভাবে ব্যস্ততার কারণে, আমাদেরকে দেখা গেছে যে ওইরকম যদি পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দিতেন ভালো হয়। তো আমরা যেটা করি একবারে আমাদের A to Z একজন ছাত্রের যেই নিয়ম নীতি ওইভাবে উনি ফলো করতে হয়। শুরুতে একটা ফর্ম পূরণ করে এরকম ভর্তি হবে, এরপরে দেখা গেছে যে নির্দিষ্ট সময়ে এরকম রেজিস্ট্রেশন করবে, নির্দিষ্ট সময় সার্টিফিকেটের এরকম দেখা গেছে ফর্ম পূরণ করবে, উনার যে যাবতীয় তথ্যগুলো আছে এগুলো দিবে। পরবর্তীতে উনি সবার সাথে এরকম ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরবর্তীতে উনি যদি ভালো করে পাশ করে, উনি সবাই যেরকম সনদ পায় এরকম উনিও এরকম সনদ পেয়ে যায়। ঠিক এই অবস্থায় দেখা গেছে যে আপনি কোনো একটা প্রতিষ্ঠানের সাথে, গভর্নমেন্ট রেজিস্টার্ড প্রতিষ্ঠানের সাথে এরকম যুক্ত হয়ে সনদটা নিতে পারেন। তখন দেখা গেছে যে আপনি কাজটা করা আপনার জন্য নিরাপদ। আশা করি প্রশ্নের জবাব পেয়ে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যে কোনো প্রশ্ন, ল্যান্ড সম্পর্কিত যে কোনো প্রশ্ন জানার জন্য আমাদেরকে কমেন্ট করতে পারেন। কমেন্ট করার সময় একটু নাম সহকারে, জেলা সহকারে বললে আমরা জবাব দিতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।